সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৬৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মিমি টের পেল পিলু খুবই অস্বস্তিতে পড়ে গেছে। তার পায়ে জুতো নেই, ইজের পরনে, শার্টও ময়লা, চুল কিছুটা ধূসর। সে কি ভেবে যে বলল, পরিদি আমি যাই। মিমি বলল, যাবি, একসঙ্গে যাব। মিমি যাবার পর বেশ বিহ্বল হয়ে উঠেছেন সাহেব। হাতে তাঁর একটা ভারী বই, যেন তিনি বইটা পড়ছিলেন। পড়তে পড়তে টের পেয়েছেন তার প্রিয়জন গেটে এসে দাঁড়িয়ে আছে। অসময়ে গেটে তালা দেওয়া থাকে, অসময়ে পড়ি আসেও না। একা তো নয়, সঙ্গে কেউ না কেউ থাকে। ঘরে ঢুকেই বলল, পরেশবাবু, তোমাকে একটু কষ্ট করতে হবে। হাতে ওটা কি বই? এত ভারী বই বয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? কষ্ট হচ্ছে না? পরেশ বলল, জেমস ফ্রেজারের গোল্ডেন বাউ, দারুণ। তুমি তো পার্টি করো, তোমার অবশ্যই পড়া দরকার। দেখবে নাকি? বলে পরেশ বইয়ের পাতা উল্টাতে থাকল। মিমি বসে পড়েছে। দেখলে মনে হবে খুবই যেন ক্লান্ত। চুল অবিন্যস্ত হাওয়ায়। কপাল থেকে চুল সরিয়ে নিজেই উঠে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিল। আর তখনই দেখল পিলু বারান্দায় দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতেই ইতস্তত করছে। মিমি জানে পিলু ধুলো পায়ে এমন সুন্দর কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় কি না জানে না। সে হাত তুলে বলল, আরে তুই বাইরে কেন? ভিতরে আয়, কিচ্ছু হবে না, আয়। পিলু সাহস পেয়ে তার পরিদির চেয়ারের পাশে ছুটে গিয়ে বসে পড়ল। মিমি বলল, পরেশ, তোমাকে এক্ষুনি কয়েক জায়গায় ফোন করতে হবে, খবর নিতে হবে। ভেবে দেখলাম তুমি পারবে। থানা, হাসপাতাল সব জায়গায় ফোন করে দেখবে কোনো দুর্ঘটনার খবর আছে কিনা। পরেশ কপাল কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আরে বলো না, বিলবো কাউকে না বলে কয়ে কোথায় যেন চলে গেছে। Did he not talk to anyone before he left the house? না না, তাহলে আর তোমার কাছে আসবো কেন? কাউকে কিছু বলে যায়নি। পিলু তাড়াতাড়ি সংশোধন করতে গিয়ে ধমক খেল মিমির। পিলু বলতে চেয়েছিল, সে বলে যায়নি, তবে তবে কি হতভাগা? আসলে মিমি জানে পিলু ভারী সরল স্বভাবের ছেলে। সে চিঠির কথা বলে দিতে পারে। দাদা তার জন্য চিঠি রেখে গেছে। হাবাটা বোঝেও না। চিঠিতে যা তার দাদা লিখে রেখে গেছে তাতে যে কোনো মেয়ের কপাল পুড়তে পারে। সে পড়ি, মিমি কিংবা মৃন্ময়ী বলেই হয়তো কোনো আঁচ লাগবে না। কিন্তু এ নিয়ে ঢাক পেটানো যে ঠিক নয়, পিলুর বোধহয় সেটা জানা নেই। পিলু থতমত খেয়ে থেমে গেল। পরেশ বলল, তবে কি? আরে ওর কথা কেন শুনছ? পরেশ আর কোনো কথা বলতেই যেন সাহস পেল না। মিমি জানে তার আগুনে লোকটা পুড়ছে। নিজেই আগ বাড়িয়ে তার বাবাকে দিয়ে প্রস্তাব দিয়েছে। এটা ঠিক, সব দিক থেকে পরেশ তার যোগ্য মানুষ। তবু কোথায় যে থেকে যায় নদীর পাড়ে মানুষের হেঁটে যাওয়ার ছবি, সেই ছবির কথা ভাবলেই জীবনের সব মূল্য কোনো শিউলি তলায় ঝরা ফুলের মতো বাসি হয়ে যায়। পরেশ কাকে যেন ফোনে কি বলল। কোনায় গোল মতো ছোট্ট টেবিলের উপর বাহারি ফোন, ঝালরের ঢাকনা টেবিলে, এবং ঘরের মধ্যে বিলাসের উপকরণ। একজন বাঙালি সাহেব হতে গেলে যা যা দরকার কোনো কিছুর খামতি নেই। বিশাল কাচের আলমারি, থরে থরে কাচের দামি রকমারি গ্লাস সাজানো, পাশে পরেশের ছোট্ট সেলার। পিলু হাঁ হয়ে দেখছে। পরেশ ফোন দিয়ে এসে মিমির সামনে বসল। অসময়ে পড়ি কেন এসেছে বুঝতে পেরে সেই প্রসন্নতা আর নেই। কলোনির এক উদ্ভ্রান্ত রাগী ছোকরার জন্য তাকে ফোন করতে হচ্ছে ভেবে কিঞ্চিত বিরস মুখ। বলল, এক্ষুনি খবর পাবে। কি খাবে বলো? কিছু না, এক গ্লাস ঠান্ডা জল দাও। ঠান্ডা না, তুমি তো জানো ঠান্ডা জল আমি খাই না, গলা ধরে যায়। মিমি বুঝতে পারছে
পরেশ কোনো অধস্তন কর্মচারীকে দায় সঁপে দিয়েছে। এখন শুধু ফোনের অপেক্ষা, কখন কে রিং করবে। পরেশ কি বলছে কিছুই যেন শুনতে পাচ্ছে না। যেমন বলছে, গ্র্যান্ড ওল্ড ম্যান শুনলাম অসুস্থ, যেমন বলছে আজই যেতাম, একটা কাজে আটকে গেলাম। মিমি হু হা কিছু বলছে না, শাড়ির আঁচল টেনে দিচ্ছে। পরেশ তাকে দেখলে আসলে কি দেখে জানে। পুরুষ মানুষের এই ব্যাধিগ্রস্ত চোখকে সে সহ্য করতে পারে না। সে জানে না এটা কেন হয়। নানা জায়গায় সে ঘোরে, কম পুরুষই আছে তাকে দেখলে স্বাভাবিক থাকতে পারে। বিলুর সঙ্গে এত মিশেও কেন যে তাকে সে বোঝে না। বিলুর মধ্যে সম্ভ্রমবোধ গভীর, এটা সে টের পায়। যতই তুচ্ছতাচ্ছিল্য করুক, সে জানে বিলুর কাছে সে সর্বনাশ ছাড়া কিছু নয়। বিলু তাকে নিয়ে গোপনে একটা কবিতাও লিখেছিল এবং সেটা চুরি করেছে। তখন কবিতাটা এতখানি গুরুত্ব পায়নি। সেটাই সে আজ র্যাক থেকে বই নামিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। বিলুর কবিতায় ছিল তার প্রতি বিদ্বেষ, অন্তত তখন তাই মনে হয়েছে। আজ কেন যে মনে হলো না, সে কবিতার অর্থ ঠিক যেন ধরতে পারেনি। নিরিবিলি কোনো জায়গায় অথবা বিলুদের বাড়ি যাবার পথে কবিতাটা আরেকবার পড়ে দেখবে। বিলু খাতার পাতা ছেঁড়া দেখে নাকি বাড়িতে প্রচণ্ড অশান্তি করেছিল। কে ঢোকে আমার ঘরে, কার এত সাহস? সে মায়াকে ডেকে বলেছিল, খাতার পাতাটা কে ছিঁড়ে নিয়েছে জানিস? মায়া বলেছে না। পিলুকে জিজ্ঞেস করেছে, একই জবাব। সে যে বিলুর অনুপস্থিতিতে তার বাড়িতে এত আপন, পিলু, মায়া, মেসোমশাই, মাসিমা ছাড়া কেউ জানে না। বিলুর ঘরে কিংবা যে কোনো ঘরে সে শুয়ে বসে থাকতে পারে, ঘুমিয়ে থাকতে পারে, বিলুর কবিতার খাতা হাতড়াতে পারে। নতুন কবিতা যা লিখল বিলু, এটা জানার তার এক অপরিসীম আগ্রহ। সেটা জানতে গিয়েই কবিতাটা আবিষ্কার করে ফেলেছিল, আর পড়ে সে বেশ মজা পেয়েছিল। জ্বালা ধরিয়ে দিতে পেরেছে। সে তো এটাই চায়, জ্বলুক, জ্বলে জ্বলে খাক হয়ে যাক। সে গোপনে খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়েছিল। সে যে পরেশের সঙ্গে সেজে গুজে সিঁড়ি ধরে নামছিল, তাও সেই এক জ্বালা থেকে। বোঝো জ্বালা কত গভীর। কেন এত লাগলো? আমাকে দেখলে ক্ষেপে যাও, আর পরেশের সঙ্গে দেখলে হৃৎপিণ্ড জ্বলে যায়। কেন কেন এটা হয়? তুমি বিলু কি মনে করো রেলের চাকরি, বিলাসপুরে নির্বাসন এত সোজা? কত সহজেই শীষ দিতে জানি, কত সহজেই একজন পুরুষকে দিয়ে অভিনয়ে মেতে যেতে পারি। দাদু পর্যন্ত দেখে মজে গেল। সিঁড়ি ধরে নামছি, আগুনের মতো জ্বলছি। প্রসাধন কতটা করতে পারি ইচ্ছে করলে, টের পেলে তো? তুমি কে? তোমাকে চিনিই না। বিলু, দাদুর সঙ্গে দেখা করবে? বোঝো, আমি তো জানতাম তুমি আসবে। সার্টিফিকেটের নকল সঙ্গে। দাদু নিজে সব করে দিচ্ছেন। রেলের চাকরি পেয়ে উদ্ধার হয়ে যাবে। বোঝো, এক পলকে সব ভণ্ডুল। তুমি সহ্য করতে পারলে না। আগুন জ্বলে উঠল মাথায়। পাগল হয়ে গেলে। তোমার পরীর পাখা গজিয়েছে, নেচে নেচে নামছে, উড়ছে। পতঙ্গ হয়ে তুমিও পুড়ে মরলে। তোমার মাথা কত সহজে বিগড়ে দিলাম। আমার কি ভয় বিলু জানো? তুমি যদি হেসে কথা বলো, যদি আমার উগ্র প্রসাধন জ্বালা ধরাতে না পারত, পরেশের হাত ধরে নামতে নামতে যদি দেখতাম তুমি সরে দাঁড়িয়েছ, আমাদের পথ করে দিয়েছ, তবে হয়তো আমি নিজেই তোমার চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিতাম। রামবিলাসকে বলতাম, একটা রাস্তার কুকুর বাড়িতে ঢুকলো কি করে, তাড়াও তাড়াও। কিন্তু না, তুমি ক্ষিপ্ত হয়ে গেলে, নিজেকে সামলাতে পারলে না। চোখে আগুন জ্বলে উঠল। যা হোক, মাথাটা তাহলে গোবরে পোড়া নয়, সেই আমার সান্ত্বনা। পরেশকে নিয়ে রঙ্গ করছি, তোমাকে বিদ্রূপ। টের পেলে, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লে, পারলে না, নিজেকে সামলে রাখতে পারলে না। নকল মিষ্টি হাসিতে তোমাকে কি বলতে গেলাম, আর ঠাস করে গালে চড় মারলে। ও বিলু, হে যে আমার। রিং বাজছে। পরেশ গিয়ে ফোন ধরল। পিলু, মিমি তাকিয়ে আছে।
মিমি অপেক্ষা করতে পারছে না, সেও ফোনের কাছে চলে গেল। পরেশ ফোন নামিয়ে বলল, না, কোনো দুর্ঘটনার খবর নেই। কুমারপুরে একজন খুন হয়েছে, আলম নাম, পারিবারিক কলহ। মিমির যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সে বলল, আমরা যাচ্ছি, পরে আসব। পিলুটা যে কোথায় গেল, মায়া দেখল বাবা বিড়বিড় করে বকছেন। এই অসময়ে কেউ বাড়ি ছাড়া হলেই যেন দুশ্চিন্তা। মায়া রাস্তায় দৌড়ে গেল। বাড়িটাতে লোকজন আসছে যাচ্ছে, দুঃসংবাদ পেয়ে সবাই আসছে। বাবা এতক্ষণ মাকে বোধপ্রবোধ দিচ্ছিলেন, কিছু ধর্মগ্রন্থ সম্বল। বারান্দায় বসে বাবা মাকে বলছিলেন, ধনবউ, আমরা সবাই নিমিত্ত মাত্র, দুশ্চিন্তা করো না, তাঁর শরণ নাও। তিনিই গতি, তিনিই কর্তা, তিনিই প্রভু, তিনিই সব কিছুর সাথী। আশ্রয় বলতেও তিনি আমাদের শরণ সুহৃদ। আবার তিনিই প্রলয়, তোমার আমার উৎপত্তির আধার, লয় কিংবা অবিনাশী বীজ স্বরূপ। সে অনন্ত জিজ্ঞাসার কাছে আমাদের মাথা নোয়ানো ছাড়া আর কোনো উপায় নেই। বিচলিত হলে চলবে কেন? সবাই সকাল থেকে উপবাসে আছি, রান্নার আয়োজন করো। যেন বাবা মাকে সবার উপবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সংসারে তার দায় সম্পর্কে সচেতন করে দিতে চাইলেন। পিলু আবার কোথায় গেল? আসবো বলে বের হয়ে গেল, ফেরার নাম নেই। তারপরে বিড়বিড় করে কোনো মন্ত্র উচ্চারণ করছিলেন। বাবা নিজেকে অসহায় ভেবে ফেললে কোনো কবচ পাঠ করে থাকেন, এতে তার মধ্যে সাহস সঞ্চয় হয়। সব দুর্গতির প্রতি কিঞ্চিৎ তিনি অবহেলা দেখাতে পারেন। মায়া টের পেয়েছিল ছোটদা ফিরে না আসায় বাবার এই দুশ্চিন্তা। এখন যেন বাড়ি থেকে কারো বের হওয়া ঠিক না। ছোটদাটাও বড় অবুঝ। দেখছিস বাড়িতে কি বিপত্তি, তার মধ্যে না বলে কয়ে কোথায় চলে গেলি? আসছি বলে গেছিস, এখনো ফেরার নাম নেই। মায়া রাস্তায় ছুটে গিয়ে দেখল যদি দাদা ফিরে আসে। বড় সড়ক থেকে মাঠ ভাঙতে হয়, কিংবা নিমতলার দিকে যদি যায়। সে চারপাশে দাদাকে খোঁজার সময়ই দেখল পরিদি আসছে, আর পরিদির পেছনে ছোটদা সাইকেল চালিয়ে আসছে। ছোটদা তবে পরিদিকেই খবর দিতে গেছিল। সে দৌড়ে এসে বলল, বাবা, পরিদি আসছে। খবরটাতে বাবা ভারী বিব্রত বোধ করলেন। বাবা বললেন, পিলু ওর চিঠিটা যে কোথায় রেখে গেল। যেন তিনি ভাবলেন, পরি যদি এসে টের পায় যে তার জন্যই বিলু চলে গেছে, তবে আরেক কেলেঙ্কারি। মেয়েটাই বা কি ভাববে? এমন অপরিণামদর্শী পুত্র যে চিঠি পর্যন্ত রেখে গেছে, এত কথা লেখার কি দরকার ছিল? পরি তো এসেই বিলুর ঘরে ঢুকে যাবে। নিজের মধ্যে তিনি পুত্রের দায় নিয়ে কিছুটা বিচলিতই হয়ে পড়েছেন। তাড়াতাড়ি বিলুর ঘরে ঢুকে গেলেন। চিঠিটা যদি এখানে সেখানে পিলু গুঁজে রাখে, আর পরি তো এসে সব খোঁজাখুঁজি করতেই পারে, কারণ বিলু কখন বাড়ি থাকবে না, কোথায় যাবে, আগে থেকেই পরি জানতে পারে। সেই বিলু নিখোঁজ, কোনো চিঠিপত্র যদি রেখে যায়। পরিদি আসছে শুনলে বাবা রাস্তা পর্যন্ত ছুটে যেতেন। পরি আসছে। কোথায় রাস্তায় গিয়ে বলতেন, মা অন্নপূর্ণা আবার আজ গরিবের ঘরে এলেন। বাবার এমন উক্তি একবার পিলু প্রকাশ করতেই বিলু চোটে লাল। মা অন্নপূর্ণা, তাহলেই হয়েছে। সেই বাবা ঘর থেকে বের হচ্ছেন না। মায়া উঁকি দিয়ে দেখল বাবা দাদার বই হাঁটকাচ্ছেন, ছোটদার খাতা বই খুঁজছেন এবং প্রচণ্ড ঘামছেন। দাদার তোষক তুলে দেখছেন, তক্তপোষের ধারে উঁকি দিয়ে খুঁজছেন। জানালার জাফরি আরও তুলে দিয়ে ঘরের অবস্থা লণ্ডভণ্ড করে ফেলছেন। এক প্রস্থ ছোটদা করে গেছে, শেষ প্রস্থ বাবা করছেন। মায়া ভাবছে সব তাকেই গোছগাছ করতে হবে। রেগে কাঁই। পরিদি উঠোনে ঢুকেই বলল, এই মায়া, মাসিমা কোথায়? মা ঘরে শুয়ে আছে। মেসোমশাই? দাদার ঘরে। মিমি পিলুকে বলল, সাইকেলটা ঘরে রাখ। সে শাড়ি গাছ কোমর করে বাঁধল। তারপর ছুটে দাদার ঘরে ঢুকে অবাক। মেসোমশাই ঘরের সব কিছু টেনে নামিয়েছেন। মুখে ঝুলকালি, ফতুয়ায় ঝুলকালি,
ঘেমে নিয়ে গেছেন, বিধ্বস্ত সব কিছুর মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরে ঢুকে পরীর মনে হলো পুত্র শোকে যেন মানুষটা পাগল, অন্তত দেখলে তাই মনে হয়। পরীর কথায় হুঁশ ফিরতেই তিনি ফের তক্তপোষের নিচে ঢুকে কী সব টেনে আনতে থাকলেন। কি খুঁজছেন? আমাকে বলুন, কি অবস্থা করেছেন? পরী দেখছে মেসমশাইয়ের মাথাটাতেও ঝুলকালি লেপ্টে আছে, মাথায় ঘাস পাতার মতো কী সব জড়িয়ে আছে। আসলে আগে এই ঘরে পরী দেখেছে গরুর ঘাস কেটে রাখা হতো। বিলুদের তখন দুটো ঘর সম্বল, একটা মাটির দেয়ালের, আর বিলুর ঘরটায় পাটকাঠির বেড়া। চারপাশে আম জাম গাছ, লিচু গাছের কলম, পেঁপে গাছ, কলা গাছ, যেমন প্রথম দিকে কলোনির ঘরবাড়ি হয়ে থাকে। সেই মেসমশাই ধীরে ধীরে কিভাবে নিজের শেকড় বাকড় চালিয়ে দিলেন। বিলুটা বুঝল না, এত অবুঝ হলে কখনো চলে। কিন্তু তিনি পরীকে দেখে আদৌ খুশি হননি। বুঝলে, পিলু এসেছে, কখন বের হয়ে গেল ফেরার নাম নেই। পরী মেসমশাইয়ের কাঁচা পাকা চুল থেকে আম পাতা তুলে বলছিল, পিলু ফিরেছে, কি খুঁজছেন বলুন না, আমি দেখছি। তারপরেই ডাকল, পিলু, পিলু, শোন তো, মেসমশাই কি খুঁজছেন দেখ তো। পিলু ঘরে ঢুকে বাবার অবস্থা দেখে হতভম্ব। সে জানে বাবা কি খুঁজছেন। পরিদিকে বলল, দাদার চিঠিটা খুঁজছেন। বাবা হঠাৎ রেগে গিয়ে বললেন, দাদার চিঠি দিয়ে কি তোমরা আমার আদ্যশ্রাদ্ধ করবে, যে সেটা ঠিকঠাক আমাকে রেখে যেতে হবে? পরি কখনো মানুষটিকে এত উতলা হতে দেখেনি, এমনকি রাখতেও দেখেনি। চিঠিটা তবে তার কাছে খুবই জরুরি, শত হলেও পুত্রের চিঠি, তার অধিকার বেশি। পরি যেন ভাবতে পারছিল না। সে ব্যাগ থেকে চিঠিটা বের করে বলল, এটা খুঁজছেন? আমার কাছে ছিল। তোমার কাছে? পিলু পড়ে গেছে বিপদে। সেই দাদার চিঠিটা নিয়ে গিয়ে দিয়ে এসেছে পরিদিকে। এখনো বাবা ঠিক বুঝতে পারছেন না পরিদির হাতে চিঠিটা গেল কি করে। কেমন অবুঝ শিশুর মতো পরীর দিকে মানুষটা তাকিয়ে থাকল। ছি ছি, মিমি কি না জানি ভাবল তার পুত্র সম্পর্কে। কত বড় আশা ছিল বড় পুত্রকে নিয়ে। সেই পুত্র, পিণ্ডদানের অধিকারী যিনি তার পারলৌকিক কাজের প্রথম অধিকারের দায় বহন করছেন, তিনি কিনা একটি নিষ্পাপ মেয়ের উপর কলঙ্ক চাপিয়ে উধাও। এত অমানুষ তুমি! মাথায় তোমার পোকা ঢুকে গেছে। পোকার কামড়ে যা খুশি আচরণ করতে পারো, তা তোমার ব্যক্তিগত অভিরুচি। তাই বলে একটি নির্দোষ মেয়েকে তোমার নিখোঁজ হওয়ার সঙ্গে জড়াতে গেলে? তুমি তোমার মা বাবার মর্যাদার কথা ভাবলে না? মেয়েটির পারিবারিক মর্যাদার কথা তোমার মাথায় এলো না? গায়ে হাত তুলেই ক্ষান্ত হলে না, তার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে গেলে। তুমি মানুষ, তুমি আমার পুত্র। কেন তুমি চলে গেছো তার ব্যাখ্যা। পরীর জন্য চলে গেছো। পরী বলল, বসে থাকলেন কেন, উঠুন। পিলু উঠোন থেকে সব লক্ষ্য করছে। কাছে যাওয়া ঠিক না, কারণ হাতে নাতে ধরা পড়ে গেছে বাবা, তারই জন্য। চিঠিটা আসলে বাবা গায়েব করে দিতে চেয়েছিলেন, সেটা প্রকাশ্য দিবালোকের মতো সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। বাবার মাথা ঠিক থাকতে নাই পারে। বাবাকে তো জানে, বড় অপকর্ম করেও দেখেছে। বাবার হাসি মুখ, যা হবার হয়ে গেছে, তাঁরই ইচ্ছে। হাত পা ধুয়ে পড়তে বসোগে। আবার সামান্য খুঁত টের পেয়ে বাবা অগ্নিশর্মা। চিঠিটা নিয়ে বাবার এই এত জলে পড়ে যাওয়া কেন সে বোঝে না। পরি হাত টেনে বলল, ইস, কি করেছেন? আয় মায়া, একটা গামছা নিয়ে আয়। চিঠিটা নিয়ে বসে থাকলেন কেন? দিন, আমি রেখে দিচ্ছি। কোথায় রাখবো বলুন। পিলু দেখছে বাবা কেমন নিথর হয়ে গেছেন। বাবা তো এত ভেঙে পড়েন না। দাদার কষ্টে, না চিঠিটা জানাজানি হয়ে গেল সেই কষ্টে? পরীর মাথায় কলঙ্ক চাপিয়ে দিয়ে গেছে তার সুপুত্র। পরী আবার বলল, উঠুন মেসমশাই, সকাল থেকে আপনারা কেউ কিছু খাননি। বিলু ভালোই আছে, আমি সব খবর নিয়েছি, ওর জন্য ভাববেন না।
কলকাতায় ওর চেনা জানা বন্ধু আছে। আমাদের অপরূপা কাগজে তারা লিখতেন। এখানকার কবিতা পাঠের আসরে তারা এসেছেন। সঙ্গে তো টাকা পয়সা নিয়েছে। কলকাতায় একটা পেট যে কোনো লোক চালিয়ে নিতে পারে। ও তো লেখাপড়া জানা ছেলে। আপনি কেন এত ভেঙে পড়ছেন? উঠুন। পিলু দেখল বাবা বের হয়ে গেলেন ঠিক, তবে তার ভেতর আগের মানুষটা যেন নেই। মহা অপরাধ করেছেন এমন ভাব চোখে মুখে। এসে তিনি বারান্দায় বসলেন। পরিধি জানে বাবাকে কি করে তুষ্ট করতে হয়। সেও জানে, মায়াও জানে। পরিধি নিজেই নারকেলের ছোবড়া ছেড়ে হাতে দ্রুত ঘষে একটা পিণ্ড বানিয়ে ফেলল। আগুন দিল সেই পিণ্ডস্থানে। তা কলকেই রেখে ফুঁ দিতে দিতে বাবার দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে বলল, মেসোমশাই, তামাক। বাবা কেবল দেখছেন পরিধিকে। পরিধি খুবই দ্রুত কাজ করছে। মার কাছে গিয়ে বলল, মাসিমা উঠুন, বিলু ভালোই থাকবে। বাবাকে যা যা বলেছে মাকেও তাই বলল। তারপর পরেশবাবুর কাছে গিয়ে যে খোঁজ খবর নিয়েছে তাও জানালো। মায়া আর পরিধি যেন এখন বাড়িটাই সব। তারাই কোথায় কি আছে টেনে বের করছে। নবমী বুড়ি বলছে, আমায় দিন গো, কাটাকুটির কাজটা সেরে ফেলি। পরিধি ডাকছে, পিলু, রান্নাঘরে 2 বালতি জল দে, তারপর যা গরুগুলি মাঠে দিয়ে আয়। বাবা বসে বসে তামাক টানছেন। কোনো বিষয়ে যেন তার আর আগ্রহ নেই। চাকরি ছেড়ে গেল, কোথায় গিয়ে উঠবে জানিয়ে গেল না। একটি নিষ্পাপ মেয়েকে জড়িয়ে দিয়ে গেল। এত সব অপকর্ম বাবার মতো মানুষের পক্ষে যে খুবই দুঃসহ পিলু বোঝে। পরিও মানুষটাকে দেখে দেখে ধাত বুঝে গেছে। এখন যে কোনো প্রকারে মানুষটাকে ঠেলে ঠুলে ঠাকুর ঘরে পাঠাতে হবে, আর মাসিমাকে তুলে চান টান করিয়ে কিছু মুখে দেবার ব্যবস্থা করতে হবে। পরি বলল, মায়া, রান্নাঘরে কাঠগুলো রেখে আয়। পরি এসব পারে, কারণ পরি ক্যাম্প করতে গিয়ে নানাভাবে নিজের মধ্যে মানিয়ে নেওয়ার এবং পার্টি করতে গিয়ে নানা জায়গায় যথেষ্ট অসুবিধা থাকা সত্ত্বেও বেশ আনন্দের সঙ্গেই রাত্রি দিন উজাড় করে দিতে পারার স্বভাব কবে থেকে যেন গড়ে তুলেছিল। সুহাসদা মহেশ নাটকে অভিনয়ের ব্যাপারে তাকে হঠাৎ কেন যে বলল, তোমার অসুবিধা হবে। আসলে মনে হয় দাদুই তাকে ফোনে সব জানিয়ে দিয়েছিল। সুহাসদা সে ছোটবেলা থেকে তাকে জানে। সুধীনদা জানে শহরের এই মেয়েটি কিছুটা পাগলা আছে। এটা যদি পাগলামি হয় হবে, তার কিছু করার নেই। তার হাতে এখন কত কাজ। পরিধি এক ফাঁকে এসে বলল, মেসোমশাই, চিঠিটা কোথায় রাখব? বাবা বললেন, রেখে দাও, তোমার কাছেই রেখে দাও। পিলুকে দিতে যেও না। ওর তো কত বান্ধব, সে কি বোঝে কিসে কি হয়। পিলুর মনে হলো, যাক, তবু যে বাবা কথা বলেছেন। বাবাকে সে জীবনেও এমন চুপচাপ হয়ে যেতে দেখেনি। একটা চিঠি সামান্য ফাঁস হয়ে যাওয়ায় বাবা এভাবে আতান্তরে পড়ে যেতে পারেন এই প্রথম টের পেল। তার খুবই আতঙ্ক। যে বাবাকে সে দেখে গেছিল ফিরে এসে যেন অন্য বাবাকে দেখছে। বাবা কথা বলায় কেমন কিছুটা হালকা হতে পেরেছে। চিঠিটা পরিধিই রেখে দিল। আসলে বাবা বোধহয় বুঝেছে চিঠিটা দাদা বাবাকে লিখে যায়নি, তাকেও না, লিখে গেছে পরিধির কথা ভেবেই। পরিধি না থাকলে হয়তো দাদা চিঠি লিখে যাবার প্রয়োজনই বোধ করত না। এতে তার দাদার উপর ফের কেন যে অভিমান হলো সে বুঝতে পারছে না। মায়া কাঠকুটো রান্নাঘরে নিয়ে রাখছে। পরিধি টিন থেকে মুড়ি বাতাসা বের করল। দুধ গরম করে থালায় ঠান্ডা হতে দিল। বাবাকে, মাকে, মায়াকে খেয়ে নিতে বলল। কিন্তু বাবা ঠাকুর সেবা না করে জল গ্রহণ করেন না। পরিধি যে জানে না তা নয়, তবে আজ হয়তো পরিধির মধ্যেও কিছুটা গোলমাল সৃষ্টি হয়েছে। বাবা বললেন, আমার তো পূজা আছে মা, তুমি নিয়ে যাও। একটু খেলে কিছু হবে না। না না, তবে তাড়াতাড়ি যান। কারণ শুধু তারা কেন, পরিধিও জানে বাবা আজ ঠাকুর ঘরে ঢুকলে কখন বের হবেন কেউ বলতে পারবে না।
যদি 101টা তুলসী পাতা নারায়ণ শিলার মাথায় চাপান তবে দুপুর পার করে দেবেন। আর যদি মনে মনে সহস্র তুলসী স্থির করে থাকেন তবে তো হয়েই গেল। বেলা পড়ে যাবে, বাবা পদ্মাসনে বসে থাকবেন আর উৎসর্গ করবেন সহস্র তুলসী পাতা। জীবনের অজস্র বিপদের হাত থেকে রক্ষা পাবার এই উপায় বাবার জানা আছে বলেই তিনি এই বন জঙ্গলের মধ্যে ঘর বাড়ি বানিয়ে নিরুপদ্রবে বসবাস করতে পেরেছেন। পিলু লাফিয়ে লাফিয়ে কাজ করছে। 2 বালতি জল রান্নাঘরে রেখে দিল। সে গোয়াল থেকে গরু বের করে মাঠে দিয়ে এলো। বাবা কিছুদিন থেকে বাড়ির কাজের লোক খুঁজছিলেন। নিরাপদ দাকে রাখা হয়েছিল, কিন্তু মার পছন্দ না, মাথায় গোলমাল আছে। কিন্তু তার খুবই পছন্দ নিরাপদ দাকে, বাবারও। বাবার এক কথা, কার মাথায় গন্ডগোল নেই ধনবউ, সবাই গোলমালে ভুগছে। গোলমালেই সংসার, গোলমালেই জন্ম মৃত্যু। গোলমালে পড়ে গিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে বো বো করে। কে কার মাথার দিব্যি দিয়েছিল বলো বো বো করে ঘুরতে? এমন ঘোরা শুরু হয়েছে তেনার যে কবে থামতে পারবেন জানেন না, থামলেই প্রলয়। মার এক কথা, এই শুরু হলো। বাবা খুবই কাতর গলায় বলেছিলেন, না রে নিরাপদ, বাড়ির দেবী তোর প্রতি তুষ্ট হতে পারছেন না। নিরাপদ দাও ছাড়বার পাত্র না, তারও এক কথা। কর্তা রাখেন, রেখা দেখেন, আমি বলরাম বাবুর বাগানে আসিলাম, মাঠে পইরা থাকতাম। কর্তা, একটাই মহা অপরাধ, ভাত বেশি খাই বইলা সারাইয়া দিল। তুমি ভাত বেশি খাও বলে তাড়িয়ে দিয়েছে, নাকি এর ওর বাড়িতে রাতে ঢিল মেরে বেড়াও বলে তাড়িয়ে দিয়েছে? ধরা পড়ে নিরাপদদা মার দিকে আর তাকাতে পারল না। তারই একটা ব্যামো আছে, রাত হলেই তার মাথায় পোকা ঢুকে যায়। কে কখন অপমান করে মনে রাখে। একবার বাবুদের কাঁসার থালা হারালো বলে গাছপেটা করল। থালাটা সে নিয়েছিল ঠিক, তবে তাকে ধরতে পারেনি। বাজারের মুকুন্দ হালদার মশাই ওজনে মেরেছে, তাতেও কষ্ট ছিল না। পয়সা কম দিয়েছে, তাতেও কষ্ট ছিল না। কিন্তু সে পাউরুটি চা খেয়ে দোকানের সব টাকা শেষ করে দিতেই মনে হলো, হারে আরও কদিন পাউরুটি চা তো খেতে পারত। সে বিড়ি খায় না, ভাত খায় না, নেশা নেই, একটাই নেশা। সকাল হলে বাদশাহী সড়কে বসে সকালের দিকে 1 কাপ চা আর 1/4 পাউন্ড পাউরুটি। চায়ে পাউরুটি ভিজিয়ে খাবার নেশাটাই যত নষ্টের গোড়া। সে তখনই টের পেল মুকুন্দ হালদার তাকে ঠকিয়েছে। ঠকিয়েছে বলে এমন প্রিয় খাবার থেকে নিরস্ত হতে হলো আচমকা। চোর ছ্যাঁচোর মুকুন্দ হালদারের কাছে গিয়ে চোটপাট। মাপেন, থালাখানি আবার মাপেন। কিসের থালা? কেন, যে বগি থালাখান দিলাম। দিলাম? হ্যাঁ, শুয়ার তুই আমারে থালা দিয়েছিস? দিলাম না, ওজনে মারলেন। পেলি কোথায় থালা? হ্যাঁ বল, পেলি কোথায়? সে দিয়ে আপনার কাম কি? মুকুন্দ আর নিরাপদ লড়ালড়ি। মুকুন্দ তাকে বলে চোর, সে মুকুন্দকে বলে চোর। বাবু মশাই জানতে পেরে বলেন, এই মুকুন্দ, দেখি থালাখানি। মুকুন্দ বাবু মশাইকে ভয় পায়। সে নিয়ে দেখালো, আরে এরা তো সেই থালা, ধর ধর। নিরাপদ দৌড়ায়, বাবু মশাইয়ের চাকর বাকর দৌড়ায়, আর তাকে ধরে ফেলে গাছপেটা করলে এক কথা। মারেন, যত খুশি মারেন, আমার দোষ নাই। ভূত সাইডা দিলে মজা বসবেন। ক্ষুদা পাইলে কার দোষ? হ্যাঁ, আমার? কার খিদা পায় না কন? সেই ভূত নিরাপদ নিজে। গভীর রাতে জঙ্গলের মধ্যে ঢুকে যায়, আর ইট পাথর কুড়িয়ে বাবু মশাইয়ের বাড়ির ছাদে ঢিল, টিনের ঘরে ঢিল, বন বন ঝনঝন ধপাস। সেই চরকিবাজির মতো 2 হাতে এত দ্রুত ঢিল ছোড়ে যে বাড়ির মানুষজন ভাবে ভূতের কাণ্ড। নিরাপদ ভূত ছেড়ে দিয়েছে। হলে কি হবে, একবার ধরা পড়ে যেতেই তার এই জাদুবিদ্যাটা অকাজের হয়ে গেল, জানাজানি হয়ে গেল। নিরাপদের কাজ। নিরাপদদা ওঠার সময় বলে গেছে, ঠাইন্দি, কথা দিতে পারি, কর্তার হুকুম ছাড়া নড়ানড়ি করমু না, জান দিয়া কাজ করমু। 2 বেলা 2টা ভাত শুধু বেশি দিয়েন। 2 মাসে 9 মাসে 1খানা গামছা,
বছরে একখান কাপড়, টাকা পয়সা মনে যা লয় দিবেন, আর সকালবেলায় ছাইরা দিবেন। চা পা রুটি খাইলে সারাদিন আপনার বান্দা হইয়া থাকুম। মা কিছুতে রাজি হয়নি।